হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় সুগন্ধি ধানের চাষ, বা আমরা বলতে পারি বিজ্ঞানসম্মত উপায়ে সুগন্ধি ধানের চাষ। আমরা যারা চাষবাস করি, আমরা তো ধান তো লাগাই, কিন্তু এই ধান লাগানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ধান বলতে, যেমন সুগন্ধি ধান বলুন, এখন এসছে মার্কেটে সুগন্ধি ধান বলুন বা ব্ল্যাক রাইস বলুন, বিভিন্ন ধরনের কিন্তু এখন ধান রয়েছে বা চাল রয়েছে। তো এই উচ্চ ফলনশীল যে ধানগুলো আমরা ফলন করি, যে লাগাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই ধানেরও চাষ করতে পারি। এটাও কিন্তু একটা লাভজনক ধান। এই সুগন্ধি ধান বলুন বা ব্ল্যাক রাইস বলুন, এই ধরনের ধান কিন্তু এখন মার্কেটে বেশ চলছে, বাজারে চলছে। এর চাষ আমরা কিন্তু করতে পারি। কিন্তু এই চাষ আমরা কেন করব, এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের ডক্টর ভানু প্রকাশ মণ্ডলকে। ভানুবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে বিষয়টা বলছিলাম, যে আমরা তো ধান চাষ করি, আমরা তো শুধু আমন বা বোরো প্যাডি আমরা ধান করি, আমন ধান আর বোরোর সময় আমরা করি। এখন আমরা যেটা দেখি যে সুগন্ধি ধান মাঝে মাঝে আমরা পায়েস খাওয়ার জন্য আগে আমরা কিনতাম বাজার থেকে, তো এখন এই ধানের চাষ আমরা জেলায় করতে পারি কি? দেখুন, আমি একটু পিছিয়ে যাই। আমাদের বর্তমানে ধানের ফলন কিন্তু যথেষ্ট বেশি এবং উৎপাদনও যথেষ্ট বেশি। ফলন আমি বিঘা প্রতি ফলন বলছি। তো সেটা কেন হয়েছে না, 70-এর দশকে আমাদের সবুজ বিপ্লব হয়েছে, আপনারা জানেন। সেই সবুজ বিপ্লবের হাত ধরে কিন্তু আমাদের উচ্চ ফলনশীল ধানের জাত এসেছে এবং সঙ্গে সঙ্গে সারের প্রয়োগ বেড়েছে এবং তার সাথে সাথে আমার কীটনাশক বা ছত্রাকনাশকের প্রয়োগ বেড়েছে। অর্থাৎ উচ্চ ফলনশীল জাত, সারের প্রয়োগ এবং কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা উৎপাদন ধানের কিন্তু যথেষ্ট বাড়িয়েছি এবং বর্তমানে আমাদের প্রোডাকশন অনেকটা উদ্বৃত্ত হয়। এখন আমরা স্বয়ংসম্পূর্ণ তো বটেই, এবং অনেক বেশি হয়, সেটা আমাদের আমরা অন্য দেশে আমরা রপ্তানিও করতে পারি। তো এই যে সুগন্ধি বা দেশি ধানের যে চাষ, এই চাষের কি আমাদের এই জেলায় সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ তো আছেই। তার কারণটা হচ্ছে যে এই সুগন্ধি ধান বা চাল, বিশেষ করে ধরুন সুগন্ধি চালের, গোবিন্দভোগ চালের চাহিদা কিন্তু দিনকে দিন বাড়ছে। এবং এখন দেখবেন যে আমাদের যে সমস্ত পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানগুলো হয়, সেখানেও কিন্তু, এমনকি গ্রামেগঞ্জেও যে অনুষ্ঠানগুলো হয়, সেখানেও কিন্তু সুগন্ধি ধানের বিভিন্ন রকমের পদ তৈরি হয়। সুগন্ধি ধানের আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে তো আছেই, বা বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু এগুলোর ব্যবহার অনেক বাড়ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের দেখছি যে কিন্তু এই চালের ব্যবহারটা যেহেতু বাড়ছে, সুতরাং কৃষকেরা কিন্তু এই সুগন্ধি ধানের চাষ করতে পারে, যেমন গোবিন্দভোগ বা বাদশাভোগ, যে এলাকায় যেটা হয় আর কি। আমাদের মুর্শিদাবাদে এখানে গোবিন্দভোগটাই আমার মনে হয় উপযুক্ত। তো সুতরাং সুযোগ আছে। বিভিন্ন ধরনের, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের আমাদের চাল দেখি, যেমন উত্তরবঙ্গের দেখি আমরা তুলাই পাঞ্জি দেখি, এখানে গোবিন্দভোগ শুনছি, বাদশাভোগ শুনছি। তো এই যে চালগুলোর, এই চালগুলোর কি পরিবেশে বা কি ওয়েদারে বা কি ধরনের মাটির এদের প্রয়োজন, আমাদের জেলায় সেই ধরনের পরিবেশ বা মাটি কি রয়েছে?
এমনিতেই মুর্শিদাবাদ জেলা কিন্তু ধান চাষের পক্ষে যথেষ্ট উপযুক্ত জেলা, ঠিক আছে। এখানে উচ্চ ফলনশীল জাত যেগুলি চাষ হয় তার ফলন ভালো হয়। তো ফলে যেখানে উচ্চ ফলনশীল জাত চাষ হয় সেখানেই কিন্তু সুগন্ধি ধান, বিশেষ করে গোবিন্দভোগের চাষ কিন্তু হবে। তবে তুলাইপাঞ্জি যেটা বললেন, তুলাইপাঞ্জি আমাদের সাধারণত দক্ষিণ দিনাজপুরের দিকে হয়, কেননা ওখানের মাটির একটা গুণ থাকে আলাদা। ওই যে সেন্ট বা অ্যারোমা, সেটা কিন্তু সব মাটিতে আসে না। ফলে আমি এখানে তুলাইপাঞ্জি চাষের জন্য কৃষকদেরকে খুব একটা বলবো না, হ্যাঁ, তারা দেখতে পারেন, একটু একবার চেষ্টা করে। কিন্তু গোবিন্দভোগটা ভালোভাবে হবে এইটুকু আমরা কিন্তু জোর দিয়ে বলতে পারি এই মুর্শিদাবাদের এই মাটিতে। তো কৃষক বন্ধুরা সুগন্ধি ধানের চাষ কেন করবেন এখানে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, যে আমরা উচ্চ ফলনশীল জাতের চাষ করে উৎপাদন বেশি, মানে ফলন বেশি পাই, কিন্তু সঙ্গে সঙ্গে তার খরচটাও কিন্তু অনেক বেশি পরিমাণে সার লাগে। গোবিন্দভোগ বা বাদশাভোগ চাষ করতে গেলে তার কিন্তু অর্ধেক সারে হয়ে যায়। কীটনাশক বা ছত্রাকনাশক উচ্চ ফলনশীল জাতে অনেকবার প্রয়োগ করতে হয়। তার কারণ হচ্ছে উচ্চ ফলনশীল যে জাত যেগুলি আছে সেগুলিতে কিন্তু রোগ পোকার প্রাদুর্ভাবটা বেশি হয়। কিন্তু গোবিন্দভোগ বা বাদশাভোগের ক্ষেত্রে কিন্তু রোগ পোকার প্রাদুর্ভাব নেই বললেই চলে। এখানে ফার্টিলাইজার বা রাসায়নিক সার ব্যবহার কম, প্রায় অর্ধেক। উচ্চ ফলনশীল জাতের জন্য যা আমাদের ফার্টিলাইজার রাসায়নিক সার দেওয়া হয় তার অর্ধেক, এবং কীটনাশক ছত্রাকনাশকও বেশি লাগে না। শুধু তাই নয়, কৃষকেরা যদি জৈব সার যথেষ্ট পরিমাণে প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে রাসায়নিক সার গোবিন্দভোগে যতটুকু লাগে সেটাও কিন্তু কমিয়ে আরও অর্ধেক করে দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এবং তাছাড়া যদি ধইঞ্চা চাষ করা যায়, ধইঞ্চা একটা আমরা জানি একটা যে সবুজ সার হিসেবে ব্যবহার, এটা যদি ধান চাষের আগে করা যায় এবং গাছটা যখন নরম থাকে সেটা যদি মাটিতে মাড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো সার প্রয়োগ না করেও কিন্তু এই ধানের চাষ করা যেতে পারে। এটা আমি দেখেছি। তো এটা খুব ভালো বলেছেন যে শুধু রাসায়নিক সার ব্যবহার করে এই ধানের চাষের থেকে গোবর সার বা মানে জৈব সার আমরা বলতে পারি, সবুজ সার বা জৈব সার যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু এর ফলনটা ভালো হবে, ফলনটা বেশি হবে, এবং পাশাপাশি আমার মানে খরচটাও কমবে। উচ্চ ফলনশীল জাতের যে খরচ, সেই খরচটাই কমবে। এই কারণেই আমার মনে হয় কৃষকদের এই ধরনের ধান চাষের জন্য এগিয়ে আসা উচিত, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, খরচ কমছে, রিস্ক কম, সবথেকে বড় রিস্ক কম, ঝুঁকিটা কম। ঠিক আছে, কেননা অনেক সময় যেহেতু এই ধানটাতে রোগ পোকা কম লাগে, উচ্চ ফলনশীল জাতে অনেক সময় দেখা যায় যে রোগ পোকা বেশি লাগে, তো ফলে ঝুঁকিটা কিন্তু এই ধানের ক্ষেত্রে অনেক কম। হ্যাঁ, এটা তো অনেকে ভাববেন যে হয়তো ফলন কিছুটা কম হয়, কিন্তু আমি যদি পুরো হিসাব করে দেখি সব দিক দিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু খুব যে ফলন কম হয় তা কিন্তু নয়। এর দামটাও তো বাজারে বেশি, মানে আমাদের উচ্চ ফলনশীল অনেক বেশি দাম। আপনার এর যা চালের দাম আর উচ্চ ফলনশীল জাতের আমি খুব যেগুলো সরু জাত, সেই চালের দামের কিন্তু ডবল দাম, দ্বিগুণ দাম। তাতে একটু যদি ফলন কমেও যায় তাহলে হ্যাঁ, আমরা দেখেছি, হবে না, বিভিন্ন জায়গাতে দেখেছি যে উচ্চ ফলনশীল জাতের যা উৎপাদন হয় তার 70 থেকে 75%, 70 থেকে 75% ফলন হয়। হ্যাঁ, সুতরাং দামটা যদি ডবল হয় আর তার যদি 70-75% ফলন হয়, তাহলে কিন্তু লাভটাই বেশি। ঠিক। তো এই কারণে কৃষক বন্ধুদের বলবো, আপনারা আপনাদের এলাকায়, আমাদের যেহেতু এই মুর্শিদাবাদ জেলায় এই চাষের জন্য উপযুক্ত একটা পরিবেশ রয়েছে, উপযুক্ত মাটিও রয়েছে, আমরা এই চাষ করতেও পারি। তো একবার আপনারা চেষ্টা করে দেখতে পারেন, কারণ কি উচ্চ ফলনশীল যে মানে চাষ বা যে ধানের উৎপাদন, তার থেকে কিন্তু এটা খুব একটা যে কম তা নয়, কিন্তু দামটাও কিন্তু অনেকটাই বেশি। উচ্চ ফলনশীল যে ধান যে হারে আপনারা বিক্রি করেন, যে দামে আপনারা বিক্রি করেন, তার থেকে কিন্তু এর দামটা অনেকটাই বেশি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার খরচাটা কম। তো এই দুটো যদি আপনার সব দিক থেকে ঠিক থাকে, তাহলে আমরা কেন করব না এই ধানের চাষ? আমরা তো একবার চেষ্টা করে দেখতে পারি এই ধানের চাষ করে। তো প্রথমে একটু জিজ্ঞাসা করব যে এই ধান যদি চাষ করতে হয়, তাহলে এর উপযুক্ত সময় কখন, কোন সময়ে আমরা এর বীজতলা তৈরি করতে পারি, বা কী ধরনের জমি তৈরি করতে পারি, কিভাবে আমরা জমিটা তৈরি করতে পারি?
দেখুন পদ্ধতিটা উচ্চ ফলনশীল জাতের সাথে খুব একটা তফাৎ কিছু নেই। উচ্চ ফলনশীল জাতগুলো আমার বর্ষাকালে, এই ধানটা তো বর্ষার ধান, এটা তো আবার বোরো সিজনে, বর্ষার সিজন। হ্যাঁ বোরো সিজনের জন্য নয় এটা। তো বর্ষার সিজনে আমরা সাধারণত যেই সময় উচ্চ ফলনশীল ধানের বীজতলা ফেরি, প্রায় সেই সময় ফেলা যায়, একটু পরে এটা ফেলা যেতে পারে বীজতলা। তো সেই ক্ষেত্রে আমাদের লাগানোর যদি উপযুক্ত সময় বলেন, জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এই ধানটা কিন্তু, না বীজতলা নয়, মানে মূল জমিতে লাগিয়ে দিতে হবে। এবারে বীজতলাটা তার একটু আগে করতে হবে, অর্থাৎ জুনের শেষের দিক থেকে আমি যদি বীজতলা করি, সাধারণত 30 দিনের, 1 মাসের বীজতলা লাগে, 30 থেকে বড় জোর 35 দিন। তো সেই ক্ষেত্রে আমি যদি জুনের 3rd উইকের দিকে, তৃতীয় সপ্তাহ দিকে বা মিডিলে যদি বীজতলা ফেলি, তাহলে আমার জুলাইয়ের 2nd উইক মধ্যে কিন্তু আমার বীজতলা রেডি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি জুলাইয়ের 2nd উইক থেকে শুরু করতে পারি, পুরো জুলাই মাস বা আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগাতে পারি। তো এই ধানের মানে সময়কাল কতদিনের? এই ধানে একটু বেশি সময় লাগে, মোটামুটি 4.5 মাস থেকে প্রায় 5 মাস সময় লাগে। আর এর বীজতলা তৈরিও কিন্তু জটিলতা কিছু নেই। উচ্চ ফলনশীল জাতের বীজতলাতে সার প্রয়োগের প্রয়োজন হয়। এর বীজতলাতে যদি গোবর সার বা জৈব সার দিয়ে বীজতলা আপনি তৈরি করেন, কোনো সার কিন্তু লাগবে না। আচ্ছা, তার মানে এর বীজতলা তৈরিতেও কিন্তু আমরা গোবর সার বা জৈব সার দিয়ে বীজতলাটা তৈরি করলে আমরা মোটামুটি সুস্থ সবল একটা চারা পাবো মূল জমিতে রোপণের জন্য। তো এই বীজতলা তৈরির সময় কি কোনো রোগ পোকা বা কীটনাশক? সাধারণত আমরা দেখেছি যে গোবিন্দভোগ বা বাদশাভোগে কিন্তু কোনো রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক বীজতলাতে প্রয়োগ করার প্রয়োজন হয় না, ঠিক আছে। তবুও যদি মনে হয় বা যদি আমি কিছু রোগের প্রাদুর্ভাব দেখতে পাই, সেক্ষেত্রে আমরা একটা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারি বীজতলা তোলার 7 দিন আগে, ঠিক আছে। কার্বনডাইজিম প্রয়োগ করতে পারি বা ম্যানকোজেব একটা প্রয়োগ করতে পারি। তবে আমরা দেখেছি এই সুগন্ধি ধানের জন্য আমার বীজতলাতে কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন হয় না। এই ধানটা যখন মানে লাগাবো, বীজতলা যখন তৈরি করব, অন্যান্য যে উচ্চ ফলনশীল যে ধানগুলো আমরা লাগানোর আগে বীজ শোধন করতে হয়, এটার কি বীজ শোধন করার প্রয়োজন? হ্যাঁ, বীজ শোধনটা করে নেওয়া উচিত। সেটা আমরা প্রত্যেক ধানের ক্ষেত্রেই বলবো, কি উচ্চ ফলনশীল, কি দেশি, কি সুগন্ধি, প্রত্যেক ক্ষেত্রেই আমরা বীজ শোধন করতে বলবো। তো বীজ শোধনের এখন অনেক রকম উপায় আছে, রাসায়নিক উপায়ও আছে, বা আমি জৈব যে সমস্ত আমাদের এখন পাওয়া যায় উপাদান, সেগুলো দিয়েও কিন্তু করতে পারি। যেমন ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে আমি বীজ শোধন করতে পারি, অথবা রাসায়নিক দিয়েও কিন্তু আমি করতে পারি। আর মূল জমিটা আমরা কিভাবে তৈরি করব? মূল জমি তৈরির পদ্ধতি একই, যেভাবে কৃষকরা সাধারণ ধান চাষ করতে গেলে, উচ্চ ফলনশীল চাষ করতে গেলে যেভাবে করেন, সেইভাবেই কাদা করে, হ্যাঁ, জমিতে বেশি জল রাখা যাবে না, ছিপছিপে যেন জল থাকে। 1 মাসের চারা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এই দূরত্বে কৃষকরা রোপণ করবেন। এবং সার হিসেবে আমি আবারও বলছি, জৈব সারটাকে একটু বেশি করে দেবেন। নাইট্রোজেন যেটুকু প্রয়োগ করা আমাদের দরকার, তার 4 ভাগের 1 ভাগ প্রথমে দেবেন, পুরো ফসফেট দেবেন, আর পটাশের অর্ধেক দিতে পারেন বা পুরোও দিতে পারেন, দিয়ে জমি তৈরির সময় দিলেন। বাকি যে নাইট্রোজেনটুকু রইল, আমি এখানে বলেছি 4 ভাগের 1 ভাগে নাইট্রোজেন প্রথমে দিতে, বাকি যেটা রইল সেটা কিন্তু আমরা 2বারে বা 1বারে কিন্তু চাপান সার প্রয়োজন মতো দিতে পারেন। সেটা কতদিন? সেটা প্রথম চাপানটা 30 থেকে 35 দিনের মাথায়, আর দ্বিতীয় চাপানটা যদি প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে আরো 20-25 দিন পরে দেখে নেবো জমিতে, জমির কন্ডিশন দেখেও আমরা দ্বিতীয় চাপান প্রয়োগ করব। সেটা প্রয়োজন যদি হয় আমরা করব, না হলে যদি প্রয়োজন না হয় তাহলে আমরা করব। আর যদি ধনচা চাষ করে এবং সেটা সবুজ সার করে জমিতে মাড়িয়ে দিয়ে করা যায়, তাহলে কোনো কিছুই লাগবে না, কোনো কিছু মানে আমি আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, তার কারণ এটা আমি নিজে, আমি তো কৃষি দপ্তরে যেহেতু কাজ করি,
তো বিভিন্ন জেলায় আমি কাজ করেছি, তো সেই সূত্রে আমি সেই বলছি, সূত্রে মানে আমার সেই অভিজ্ঞতা থেকে আমার বলছেন সরাসরি আপনি। অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো সেখানে আমরা ধইঞ্চা চাষ করিয়ে সেখানে আমরা বাদশাভোগ করিয়েছিলাম। বাদশাভোগ গোবিন্দভোগ প্রায় একই। একই। হ্যাঁ, কিছু কিছু জেলায় বাদশাভোগ পছন্দ করে এবং সেখানে বাদশাভোগটা একটু ভালো হয়, কিছু কিছু জেলায় গোবিন্দভোগ ভালো হয়। তো সেইখানে দেখেছি যে ধইঞ্চা চাষ করার পর ওটা জমিতে মিশিয়ে দেওয়ার পর কোনো গাছের যা গ্রোথ বা বৃদ্ধি হয় সেটা একদম মানে দেখার মতো। আচ্ছা। তো মনে হয় যেন বোধহয় এর মধ্যে সদ্য ইউরিয়া স্প্রে করা হয়েছে, এত এত গাছ ভালো, সতেজ থাকে। সতেজ থাকে। ঠিক। এই ধানের সেটা পরিবেশ বান্ধব কিনা? হ্যাঁ, দেখুন আমরা প্রথমেই বলছি যে এটা কিন্তু দেশি ধান। দেশি ধান মানেই উচ্চ ফলনশীল ধানের মতো এর অনেক অনেক ফার্টিলাইজার লাগে না, রাসায়নিক সার লাগে না, অনেক অনেক কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় না। যেটা হয় যেমন উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে আমাদের দেখবেন নাইট্রোজেনের প্রয়োগ, নাইট্রোজেন কেন, নাইট্রোজেন, ফসফেট, পটাশ তিনটেই বেশি লাগে। তো এইখানে এই যে অতি বেশি ডোজের রাসায়নিক সার প্রয়োগ হচ্ছে, এটা কিন্তু গাছের এতটা লাগে না। অনেকটা এটা কিন্তু অনেক সময় মাটির মধ্যে আমাদের থেকে যায় এবং মাটিকে কিন্তু অনেকটা দূষিত করে। এবং কৃষকদেরও একটা প্রবণতা আছে অনেক উচ্চ ফলনশীল জাতের দেখবেন বেশি করে সার প্রয়োগ করা, গাছকে একটু ঘন সবুজ রাখা, তো অতিরিক্ত সার প্রয়োগ রয়েছে, এটা একটা প্রবণতা আছে, সবারই নেই হয়তো, কিন্তু কিছু কিছু কৃষকের আছে। তো সেই জায়গাতে অতিরিক্ত সার প্রয়োগ কিন্তু বা বেশি সার প্রয়োগ কিন্তু মাটির স্বাস্থ্যকে কিছুটা বিঘ্নিত করে। এবং কীটনাশক এবং ছত্রাকনাশক এখানে বেশি প্রয়োগ হয়, ফলে বন্ধু পোকা যেগুলো থাকে, অনেক সময় কৃষকেরা এটা খেয়াল করেন না, বন্ধু পোকাকে আমরা কিন্তু দুটো একটা রোগ পোকা লাগলেই কীটনাশক প্রয়োগ করেন, তো সেখানে বন্ধু পোকাগুলো কিন্তু মরে যায়, ফলে শত্রু পোকার সংখ্যা বাড়ে, ফলে পরিবেশের যে ভারসাম্য মানে ইকোসিস্টেমের যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়। কিন্তু সুগন্ধি ধানের ক্ষেত্রে বা দেশি ধানের ক্ষেত্রে সেইখানে কিন্তু এত রোগ পোকাও লাগে না, এত ফার্টিলাইজারের প্রয়োজনই হয় না। সুতরাং সেখানে পরিবেশের ভারসাম্যটা বা অনেকটাই বজায় থাকে। গোবিন্দভোগ বলুন বা বাদশাভোগ বলুন, এই ধান ছাড়া আর অন্য কোনো দেশীয় ধান কি কৃষকেরা করতে পারে? হ্যাঁ, ইদানিং দেখবেন আপনারা নাম শুনবেন যে ব্ল্যাক রাইস, যেটা আপনি বললেন প্রথমেই, ব্ল্যাক রাইস বা ব্রাউন রাইস, এই নামটা কিন্তু বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে উঠছে। এগুলো কিন্তু অল্প স্বল্প করে কৃষকরা কিন্তু দেখতে পারেন, চেষ্টা করে। তার কারণ এই যে চাল এই সুগন্ধি বাদশাভোগ, গোবিন্দভোগের তো ব্যবহার আছেই অন্যভাবে, কিন্তু এই চাল কিন্তু এর ব্যবহারটা হয়তো ওই সুগন্ধি ধানে যেভাবে ব্যবহার হয় সেভাবে হয় না, কিন্তু এর ব্যবহারটা ইদানিং বাড়ছে এই জন্যেই যে এর খাবারের মানে যে গুণাগুণ, এই চালের যে ফুড ভ্যালু, এবং এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আয়রন থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই চাষ করতে পারি, এই ব্ল্যাক রাইস বা ব্রাউন রাইস করতে পারি, এবং এরও কিন্তু মার্কেট আছে। তার মানে এই চালটা আমরা বলতে পারি বিভিন্ন রোগের একটা প্রতিকার হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এটা তো আমাদের দেখবেন আমাদের মহিলাদের অনেক সময় অ্যানিমিয়া দেখা যায়, যার আর অন্যতম কারণ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের অভাব। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা যদি চালের মাধ্যমে সেটা পেয়ে যাই তো সেটা তো আরও মানে অতি উত্তম। তো সেক্ষেত্রে ব্রাউন রাইস বা ব্ল্যাক রাইস কিছুটা আমরা চাষ করতে পারি। এবং শুধু তাই নয়, এর কিন্তু বেশ কিছু রাজ্যে কিন্তু এর ভালো মার্কেট আছে। আমাদের এই রাজ্যে কি হচ্ছে? আমাদের রাজ্যে এই চালের বাড়ছে, অল্প স্বল্প চাষ হচ্ছে, এখনও খুব ব্যাপক আকারে চাষ হয়নি। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে দুজন চাষ করছেন, এবং আমি কথা বলে দেখেছি তারা কিন্তু এটাতে অনেকে কিন্তু মানে খুশি। তবে বিক্ষিপ্তভাবে চাষ করলে যেটা সমস্যা হয়, তার কিন্তু মার্কেট পাওয়া একটা অসুবিধা হয়। আচ্ছা, তো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক বন্ধু যারা রয়েছেন তারা কি এই ধান চাষের ব্যাপারে আপনার পরামর্শ কি? দেখুন, আমি বিশেষ করে ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা আছে আমাদের পশ্চিমবঙ্গে বা এই জেলাতেও বেশিরভাগই কৃষকই ক্ষুদ্র এবং প্রান্তিক। তো আমার তো মনে হয় তাদের ক্ষেত্রে সুগন্ধি ধানের বিশেষ করে বাদশাভোগ বা গোবিন্দভোগ চাষটা কিন্তু
একটা ভালো জায়গায় তাদেরকে মানে নিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমি আমার যেটা তাদের প্রতি পরামর্শ, যে ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, কোনো কৃষকের যদি 3 বিঘা জমি থাকে, তো আমরা তাকে বলছি না যে রাতারাতি পুরো জমিটাই সুগন্ধি ধানের চাষ করতে হবে। আস্তে আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে তিনি তার হয়তো 2.5 বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাত করলেন, বাকি যে 10 কাঠা রইল সেটাতে তিনি সুগন্ধি ধান করে দেখতে পারেন। ঠিক আছে, কেমন হচ্ছে ফলন। হ্যাঁ, এবার তিনি যদি বুঝতে পারেন যে না আমি 10 কাঠা উচ্চ ফলনশীল করলে যা আমার আয় হতো তার থেকে যদি বেশি আয় হয়, তাহলে দেখবেন তিনি নিজেই তখন কিন্তু সেই জায়গাটাতে আরো বেশি করে কিন্তু এরিয়াকে কিন্তু চাষ করার জন্য কিন্তু তখন এগোতে পারবেন বা চেষ্টা যদি করবেন। দেখা যায় যে লাভ হচ্ছে আমার অন্যান্য হ্যাঁ, ধানের চাষের এটা থেকে তো লাভ কৃষক হচ্ছে, দেখবে যদি তার লাভ হ্যাঁ। হয় তাহলে কিন্তু তাহলে ওনারা চাষ বাড়াতে করবে। পারেন। তবে আমার সাজেশন এইটাই যে করে একটু অন্তত অল্প জায়গা হলেও কিন্তু করে দেখুন। করে দেখুন প্রত্যেকটা ব্লকে যেসব কৃষক বন্ধুরা আছেন একবার অন্তত এই ধানটা চাষ করে একবার একটু দেখতে পারেন যে কেমন হচ্ছে। অনেক ক্ষেত্রেই তো অনেকেই অনেক কিছু ব্যাপারে এই উদ্যোগী হন, তো এই ব্যাপারটাও আপনারা দেখতে পারেন, যেহেতু এটা খরচ খরচা কম এবং ফলনটা ভালো, দামটাও ভালো। আমাদের যে এফপিও এবং এফপিসি যে সংগঠনগুলো রয়েছে ধরুন, এদের ভূমিকা কি কোনো এই ধান চাষের ক্ষেত্রে কি কোনো মানে এরা কি কোনো নিতে পারে? হ্যাঁ, এটা আমি একটু উল্লেখ করছিলাম যে বিচ্ছিন্নভাবে চাষ করলে দেখবেন অনেক সময় মার্কেট বা বাজার পাওয়াটা একটু অসুবিধা হয়। ধরুন আমি উদাহরণ দিয়ে বলি, কেউ একজন তার 1 কুইন্টাল ব্ল্যাক রাইস হলো, সে একা চাষ করেছে, তো সেটা কোথায় মার্কেটিং করবে? কিন্তু আমরা যদি একসঙ্গে 50, 100, 200, 300 চাষি যদি এই ফলনটা সবাই 1 কুইন্টাল করে হলো, একটা বড় কোয়ান্টিটি হলো, তাহলে কিন্তু মার্কেটিং করাটা কিন্তু সুবিধা। সেটাকে আমি অন্য জায়গায় কোনো একটা বড় টাউনে, হ্যাঁ, ইভেন এমনকি অন্য রাজ্যেও পাঠাতে পারি। যেমন গুজরাট, রাজস্থানে কিন্তু ব্ল্যাক রাইসের ভালো মার্কেট আছে। আচ্ছা, তো এফপিও বা এফপিসিদের কিন্তু একটা ভালো ভূমিকা এখানে নিতে পারে। তার কারণ এফপিও এফপিসি মানে হচ্ছে মিনিমাম 300 জন তার কিন্তু ফার্মার্স থাকবেই, এবং একটা এফপিসি 1000, 1200 আরো বেশি ফার্মার্স আছে। সুতরাং তারা যদি সংঘবদ্ধভাবে এফপিসির তত্ত্বাবধানে চাষটা করেন, এবং এফপিসির একটা লক্ষ্য হলো কিন্তু যে কৃষকের মার্কেটিং বা বাজারজাতকরণে সাহায্য করা, ঠিক। হ্যাঁ, ফার্মার্স যে প্রডিউসার যে অর্গানাইজেশন বা কোম্পানি যে কৃষক যেগুলো উৎপাদন করছে তার মার্কেটিংটা করা। কারণ মেন আমার অবজেক্টিভ হচ্ছে এফপিসিদের যে কৃষকদেরকে লাভের মুখ দেখানো। তো সুতরাং হ্যাঁ, এফপিও এফপিসি যদি এই ধরনের চাষের উদ্যোগ নেয়, তাহলে কিন্তু আমার মূল জায়গা তো মার্কেটিং, মানে মার্কেটিংটা সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। শুধু এই ফসলের ক্ষেত্রে, যে কোনো ফসলের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে, যে কোনো নতুন ফসল যখন বিচ্ছিন্নভাবে চাষ হবে তখন দেখবেন তার একটু মার্কেটিংয়ের সমস্যা হয়। কিন্তু একবার মার্কেট তৈরি হয়ে গেলে তখন হয়তো এতটা সমস্যা হবে না। তো যাই হোক, কৃষক বন্ধুরা আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন এই ধান চাষের, বিশেষ করে যারা এফপিও আছেন বা এফপিসি যারা আছেন তারাও আপনারা আপনাদের উদ্যোগ নিয়ে আপনারা একবার চেষ্টা করতে পারেন আপনাদের যারা ফার্মার্স রয়েছে তাদেরকে নিয়ে। কারণ এই ধানের চাহিদা বা এই চালের যে চাহিদা উত্তরোত্তর বাড়ছে, বিভিন্ন জায়গায় বাড়ছে। আগে আমরা শুধু একটা পায়েস খাওয়ার ভেতরে আমরা সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আর সেই জায়গায় আমরা নেই। আজকে অনেক ক্ষেত্রেই আমরা ওই যে গোবিন্দভোগ বলুন বা বাদশাভোগ বলুন, এগুলো ফ্রাইড রাইস খাই, বিভিন্ন ধরনের উপকরণে আমরা খাই। আর এটার তো খরচাও খুব কম। আপনারা সবাই একবার চেষ্টা করে দেখতে পারেন। এই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের ডক্টর ভানু প্রকাশ মণ্ডলকে। ভানুবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं।
क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে নয় নিরালা, নিরে খিরে আছে জ্যোতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। 3 সময় 3 যোগে ধরে যে জানে সে মহারথী। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়। থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়। লালন কয় কখন কোন সময় অন্ধকার হবে বসতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।